উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে তার জীবনের অন্যতম একটা ঐতিহাসিক ভুল করেছেন। নাহিদ ইসলাম যদি কোনোদিন তার অটোবায়োগ্রাফি লেখেন, তাহলে সেখানে আমি বিশ্বাস করি, যদি শেষ জীবনে লিখতে পারেন, সেখানে এই বিষয়টা তিনি রাইট ডাউন করবেন যে না, তার জীবনের অন্যতম বড় ভুল ছিল উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা। গত কয়েকদিন ধরেও বেশ আলোচনা হচ্ছিল যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, এবং আজকে তাই হয়েছে। আজকে উনি পদত্যাগ করেছেন। উনি নিজে ডক্টর ইউনূসের কাছে যে উপস্থিত হয়েছেন এবং হয়ে নিজে পদত্যাগপত্র ওনার কাছে দাখিল করেছেন। এবং পদত্যাগ করার এই ঘটনাটা আমার কাছে মনে হয় যে একদম যে আপনি কোনো রকম গুরুত্ব দেবেন না তা হয় না, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনাই বটে। উপদেষ্টা মণ্ডলী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু সেই ইচ্ছায় পদত্যাগ করেছেন। তো দর্শক, তার পদত্যাগের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক মহল, রাজনৈতিক অঙ্গন, চায়ের কাপ থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় কিন্তু আলোচনা এবং সমালোচনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে এবার ধমক দিলেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে। বহুরূপী রাজনীতি। নাহিদ ইসলাম একসময় আন্দোলনের নেতা ছিলেন, এখন মন্ত্রী, আর এবার তিনি দল গড়তে যাচ্ছেন। এমন নেতাদের দেখে মনে হয় নদীর পানি যেমন বাঁধ মানে না, তেমনি নেতা সুযোগ পেলে থামে না। যদি তাদের আন্দোলনের নেতারা নিজেরাই ক্ষমতা ও পদ নিয়ে এইভাবে খেলতে ব্যস্ত হয়ে যান, তাহলে জনগণের স্বপ্নের বাংলাদেশ সেটা কিভাবে তৈরি হবে? এটি নিয়ে তো তাদের এখন গভীরভাবে ভীষণ ভাবনা চিন্তা করে দেখার বিষয়, তাই না? প্রথমে দেশব্যাপী আন্দোলন, তারপর একটা সরকারের পতন এবং আরেকটা সরকার গঠন, আর এখন পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল গঠন। উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার সাথে সাথে তাকে কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার, মানে অ্যারেস্ট, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার সাথে সাথে গ্রেপ্তার হয়েছেন, এটা সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এই বিষয়ে পর্যালোচনা করে আমরা আরও বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন কিছু অজানা তথ্য, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি এই উপদেষ্টা পদত্যাগ করার সাথে সাথে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নাকি এটা গুজব ছিল। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে তার জীবনের অন্যতম একটা ঐতিহাসিক ভুল করেছেন। নাহিদ ইসলাম যদি কোনোদিন তার বায়োগ্রাফি লেখেন, তাহলে সেখানে আমি বিশ্বাস করি, যদি শেষ জীবনে লিখতে পারেন, সেখানে এই বিষয়টা তিনি রাইট ডাউন করবেন যে না, তার জীবনের অন্যতম বড় ভুল ছিল উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা। হ্যাঁ, তাকে স্বাগত জানাচ্ছে এবং তার সহকর্মীরা উচ্ছ্বসিত, ঠিক আছে, কিন্তু আমার অবজারভেশন হচ্ছে উপদেষ্টা নাহিদ নিজে তার দল সহ ব্যর্থ হবেন। কারণ উপদেষ্টা নাহিদ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন, এখন তার উপদেষ্টা নেই। এই পদ থেকে পদত্যাগ করা এটা বড় কিছু, এটা তার বড় মানসিকতার পরিচয়। ব্যক্তি নাহিদ অত্যন্ত ভদ্র, কোনো সন্দেহ নাই, আমাদের কাছের ছোট ভাই, আমরা জানি, কিন্তু এটা কোনো ওয়াইজ ডিসিশন নয়। দেখেন, হ্যাঁ, যদি এরকম হতো যে নাহিদ একা মন্ত্রী থাকবেন কেন, তিনি এরকম অনেক মন্ত্রী বানাবেন তার দল করে, তাহলে ঠিক ছিল। কিন্তু তার দলটা শুরুতেই ইনক্লুসিভ কোনো ক্যারেক্টার ধরে রাখতে পারেনি, মারাত্মক একটা এক্সক্লুশনারি দলে পরিণত হয়েছে। যেই দল শুধু বাদ দাও রাজনীতি, অমুক বাদ দাও, অমুক বাড়ানো, অমুক এই, অমুক সেই, বাদ দাও, মানে এই দলের তেমন কোনো সম্ভাবনা আমি এখন আর দেখি না। অতএব যেই দলটা ইনক্লুসিভই না, যেই দলটা এখন বামপন্থীদের একটা এক্সটেনশন, সেই দলে যোগ দিতে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা
পদ থেকে ছেড়ে আসা, পদত্যাগ করা, এটা ভালো সিদ্ধান্ত হিসেবে আমি দেখছি না। দেখবেন কয়েক মাস গেলেই দেখবেন যে নাহিদ হতাশ হয়ে যাবেন যে না, দল তো ঢাকার বাইরে ছড়াচ্ছে না, জনগণের সাড়া পাচ্ছে না। দেখেন, একটা বিষয় প্রমাণ করে দিয়ে গেলেন। এতদিন বিএনপি যে অভিযোগ করতে, সে অভিযোগ তো এখন প্রমাণিত হয়েছে। বিএনপি বলতো যে সরকারের থেকে দল গঠন করছে, এখন উপদেষ্টা নাহিদ এতদিন সরকারের থেকেই এই দল গঠন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, এখন এসে যা দায়িত্বটা নিল, তো বিএনপির অভিযোগ সত্য করে দিয়ে গেলেন। এমন তো না যে কিছু জানতেন না, হঠাৎ করে 2 দিনের সিদ্ধান্তে একটা দলে জয়েন করলেন, উপদেষ্টা পদ ছিলেন না, এতদিন সবকিছু গুছিয়েছেন। তাহলে সরকারের থেকে আপনি কেন দল ছাড়েন? এখানে কিন্তু আনএথিক্যাল পয়েন্ট আসে। এরপরে দেখেন, দিন শেষে আসিফ, মাহফুজ এরাও পদত্যাগ করবে, হয়তোবা লেট হবে। এর মানে তারাও এটার সাথে জড়িত, এই দলের সাথে জড়িত। তো এখানেও একটা এথিক্যাল প্রশ্ন আসে। এবং নাহিদ ইসলাম কিন্তু তার ব্যক্তিগত আয় ব্যয়ের তথ্য কিংবা সম্পত্তির বিবরণ জাতির সামনে এখন পর্যন্ত দিতে পারেননি, এটা দেওয়ার আহ্বান জানাই। এর মধ্যে যাদেরকে নিয়ে দল গঠন করছেন তারা বিতর্কিত হয়ে গিয়েছে, তারা চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গিয়েছে, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজ এগুলোর সাথে জড়িত হয়ে গিয়েছে। এইসব কারণে নাহিদ ইসলামের উপদেষ্টা পদ ছেড়ে আসা কোনো লাভজনক সিদ্ধান্ত হবে বলে দিন শেষে মনে হয় না। আপনারা অলরেডি জানেন দর্শক, নাহিদ 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যে দরখাস্ত দিয়েছেন পদত্যাগপত্র, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ, মহোদয় আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমে আমি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞ। বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। গত 8 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে শপথ নেয়ার পর উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার সমীচীন মনে করি। দেখেন, এর মানে ব্যক্তিগত কারণ বা অন্য কোনো কারণে না, একেবারেই রাজনৈতিক দলে জয়েন করতে। অবশ্যই এই দরখাস্তের এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং একটা কলঙ্কজনক হয়েও থাকবে। বিএনপিকে যেরকম আজকেও আমরা কিংস পার্টি বলি, ওরকম ভবিষ্যতে বলবে, কারণ সরকারের উপদেষ্টা সব গুছিয়ে টুছিয়ে তারপরে হঠাৎ করে এসে দায়িত্ব নিয়েছে দলের প্রধানের। তাও এর মানে যিনি দলের প্রধান হবেন তিনিই এই দল সাজানোর মূল পরিকল্পনাকারী। অথবা এতদিন উপদেষ্টা পদে থেকে তিনি এই কাজটা করেছেন, এটা প্রমাণিত হলো। এমত অবস্থায় ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি যাচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয় সবিনয় অনুরোধ করছি। এর স্বাভাবিক, প্রফেসর ইউনূস তাকে জড়িয়ে ধরেছেন বা পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এখন নাহিদ এখন আর উপদেষ্টা নেই। তো এটা দর্শক আপনারা জানাবেন যে এতে লাভটা কি। নাহিদ এতদিন কি করেছেন? এই 6 মাস সময় তিনি উপদেষ্টা ছিলেন। ফেসিবাদ, হ্যাঁ, সামগ্রিকভাবে মন্ত্রণালয়ে বা মন্ত্রিপরিষদ, উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, কিন্তু আমাদের মিডিয়া কতটুকু ফেসিবাদ মুক্ত করেছেন, মিডিয়া কতটুকু লাইনে এসেছে, কতটুকু জবাবদিহিতা তৈরি হয়েছে, এই জায়গাগুলোতে প্রশ্ন করলেও কিন্তু তেমন সন্তোষজনক উত্তর পাওয়া যায় না। তো এক কথায় যদি বলি দর্শক, ওভারঅল এটা তো সহজ ক্যালকুলেশন। আপনি মন্ত্রিত্ব ছেড়ে
একটা দল, যে দল অলরেডি অনেকটা ডেভিয়েটেড, বিতর্ক উঠেছে, ইনক্লুসিভ কোনো দল না, তেমন সারা জাগানোর সম্ভাবনাও নেই, সেই দলে এসে আপনি কি অর্জন? বহুরূপী রাজনীতি। নাহিদ ইসলাম একসময় আন্দোলনের নেতা ছিলেন, এখন মন্ত্রী, আর এবার তিনি দল গড়তে যাচ্ছেন। এমন নেতাদের দেখে মনে হয় নদীর পানি যেমন বাঁধ মানে না, তেমনি নেতা সুযোগ পেলে থামে না। যদি তাদের আন্দোলনের নেতারা নিজেরাই ক্ষমতা ও পদ নিয়ে এইভাবে খেলতে ব্যস্ত হয়ে যান, তাহলে জনগণের স্বপ্নের বাংলাদেশ সেটা কিভাবে তৈরি হবে? এটি নিয়ে তো তাদের এখন গভীরভাবে ভীষণ ভাবনা চিন্তা করে দেখার বিষয়, তাই না? প্রথমে দেশব্যাপী আন্দোলন, তারপর একটা সরকারের পতন এবং আরেকটা সরকার গঠন, আর এখন পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল গঠন। এত সব নাটকের মধ্যে জনগণের লাভটা কি হলো? আসল ব্যাপারটা হলো, রাজনীতি করলেই নেতা হয় আর সুযোগ পেলেই মত পাল্টায়। আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তার এক নেতা এখন সরকার ছেড়ে দলে মনোযোগ দিচ্ছেন। এত দ্রুত সরকার ও রাজনীতি পাল্টে গেল, সাধারণ মানুষ যেন এইসব দেখে সব কিছু গুলিয়ে টুলিয়ে না ফেলে। নাহিদ ইসলামের পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দলের এই যে নেতৃত্ব দেওয়ার যে সিদ্ধান্ত, রাজনৈতিক মহলে এটা এক আলোচিত ও বিতর্কিত ইস্যুতে পরিণত হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের অংশ হয়েও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালীন সময়ে নিজের দল গঠনের প্রস্তুতি নিয়েছেন, প্রয়োজনীয় রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছেন এবং সরকারে থাকার সুবাদে নানা সুবিধা নিশ্চিত করে এখন বিদায় নিচ্ছেন। এটাই কি নতুন রাজনৈতিক সংস্কৃতি? যদি অন্তর্বর্তী সরকার সত্যি একটি নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং জনগণের স্বার্থ রক্ষা করার সরকার হতো, তাহলে তার দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত পদত্যাগের প্রয়োজন হতো না। কিন্তু নাহিদ ইসলাম সম্ভবত বুঝতে পেরেছেন যে এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না আর আগেও পারবে না, আর তাই তিনি আগেভাগেই সরে গিয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার পথে হাঁটছেন। দর্শক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, আর এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সেই কারণে তিনি উপদেষ্টার পদ থেকে আজ পদত্যাগ করেছেন, আর আগামী 28শে ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। এখন কথা হলো, নাহিদ ইসলামের পদত্যাগ আসলে গণতন্ত্রের জন্য সুখবর নাকি রাজনীতির আরেকটি নতুন চাল? সেটাই এখন বড় প্রশ্ন। নির্বাচনের আগেই যদি এই সরকারের মন্ত্রীরা সরে দাঁড়ান এবং রাজনৈতিক দল গঠন করতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে এটি কি প্রমাণ করে না যে এই ইউনূস সরকার, এই অন্তর্বর্তী সরকার আসলেই ব্যর্থ? যে সরকার দেশ পরিচালনার জন্য এসেছিল, সেই সরকারই যদি ভেঙে যেতে শুরু করে, তাহলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই সন্দেহ সৃষ্টি হবে। জনগণ জানতে চাইবে এই সরকার কি সত্যি দেশের উন্নতির জন্য কাজ করছিল, নাকি এটি ছিল কিছু ব্যক্তির রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণের একটি মাধ্যম। দর্শক, কমেন্ট বক্সে নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই লিখে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। কিন্তু আপনারা সকলেই অবগত আছেন, উপদেষ্টা মণ্ডলী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের
অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু সেই ইচ্ছায় পদত্যাগ করেছেন। তো দর্শক, তার পদত্যাগের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক মহল, রাজনৈতিক অঙ্গন, চায়ের কাপ থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় কিন্তু আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তো দর্শক, পদত্যাগ পত্রে এবার কি লিখলেন নাহিদ ইসলাম, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রশ্ন, নানান আলোচনা, নানান সমালোচনা, নানান কথা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমাকে ব্যক্তিগতভাবেও কয়েকজন বলেছেন, ভাই নাহিদ ইসলাম কি জমা দিয়েছে, পদত্যাগ পত্রে কি লিখেছে। তো দর্শক, এবার পদত্যাগ পত্রে যা যা লিখলেন নাহিদ ইসলাম সেটা আমার হাতে এসে পৌঁছেছে। তো দর্শক, অনেক কিছু ইঙ্গিতপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর বার্তা, চাঞ্চল্যকর কিছু কথা রয়েছে নাহিদ ইসলামের পদত্যাগ পত্রে। তো দর্শক, আমি আপনাকে বলবো পুরো ভিডিওতে চোখ রাখবেন, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। খবর বলা হচ্ছে, পদত্যাগ পত্রে যা লিখলেন নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি দুপুরে পদত্যাগ করেছেন তিনি। এদিকে নাহিদ ইসলামের পদত্যাগ পত্রের খবর ছড়িয়ে পড়লেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। পদত্যাগ পত্রে ঠিক কি লিখেছে নাহিদ ইসলাম? এবার বহুল আকাঙ্ক্ষিত সেই পদত্যাগ পত্র প্রকাশ্যে এসেছে। এতে প্রধান উপদেষ্টা বরাবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ চেয়ে আবেদন করেছে নাহিদ ইসলাম। তিনি পদত্যাগ পত্রে লিখেছেন, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমে আমি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নতি বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। গত 8 আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি। সর্বশেষ নাহিদ ইসলাম লিখেন, এমতাবস্থায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি। আমার পদত্যাগ পত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি। অর্থাৎ উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি প্রধান উপদেষ্টাকে এসব কথা বলছেন। খবর বলা হচ্ছে, এদিকে জানা গেছে আগামী 28 ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এ দলের নেতৃত্বে দিবেন নাহিদ ইসলাম। এই কারণে তিনি পদত্যাগ করেছেন। উল্লেখিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সময় মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করে নাহিদ ইসলাম। পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। সেই সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম। তো দর্শক, অনেক আকাঙ্ক্ষা ছিল আপনাদের নাহিদ ইসলাম কি লিখেছেন পদত্যাগ পত্রে,
সেটা আমার হাতে এসেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দর্শক, উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করার পরই বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একেবারে উত্তপ্ত হয়ে গিয়েছে। রাজনীতির মাঠে একটা সংকট আমার মনে হয় তৈরি হয়ে গিয়েছে। তো দর্শক, যাই হোক, আমি এক্সট্রা কোনো আজকে বিশ্লেষণ করব না, কথাও বলবো না। নাহিদ ইসলামের পদত্যাগ আপনি কিভাবে দেখছেন? নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়টি আপনি কি বুঝতে পেরেছেন, কি ইঙ্গিত পেয়েছেন? অবশ্যই দর্শক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে এবার ধমক দিলেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। কি বার্তা দিলেন তিনি? সতর্ক করলেন কেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে? কোন বিষয়? তার কাছে এমন কোনো বার্তা আছে বা তিনি বুঝতে পারছেন আগামী বাংলাদেশ কোন পথে হাঁটছে? আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। সতর্ক করলেন কেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে? কোন বিষয়? তার কাছে এমন কোনো বার্তা আছে বা তিনি বুঝতে পারছেন আগামী বাংলাদেশ কোন পথে হাঁটছে? দর্শক, এই প্রসঙ্গে কথা বলবো। আবার আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, সে বিষয়ে কথা বলতে চাই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন ইতিমধ্যে কম বেশি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা সবাই শুনেছেন। তিনি বলেছেন, আমি আপনাদের সতর্ক করছি। এবং এই সতর্ক বার্তাটি কি দিলেন তিনি বললেন, এই দেশে যারা এখন বিভাজন সৃষ্টি করছে তারাই এই দেশের আইন শৃঙ্খলা নষ্ট করছে। তিনি বলছেন, এক দল অন্য দল কাঁদা ছোড়াছুড়ি করছে এবং পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এরা কাজ করতে পারছে না প্যানিকের জন্য। তিনি বলছেন, এই দেশকে রক্ষায় ডিজিএফআই, এনএসআই সহ সকল এজেন্সির বড় ভূমিকা আছে। তবে অতীতে তাদের অনেকেই ভুল করেছে, তাদের বিচার হবে। কেউ বিচারের বাইরে থাকতে পারবে না। এর অর্থ এই নয় যে সবাই অপরাধী, সবাইকে দায় দিতে হবে। তিনি বলেছেন তার বিরুদ্ধে অপপ্রচার চলছে। কেন অপপ্রচার চলছে তিনি জানেন না। সঙ্গে এটিও বলেছেন তার কোনো খায়েশ নেই, অর্থাৎ ক্ষমতা দখলের তার কোনো খায়েশ নেই। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, কালকে তাদেরকে আমি বলেছিলাম, রাতে যে লাইভ ভিডিওটি করলাম সেখানে বলেছিলাম বাংলাদেশে 111-এর হাতছানি মনে আছে? আমি আপনাদের যে তথ্যটি দিয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের কাছে অনেক তথ্য আসে। আজকে তার বাস্তবায়ন আপনারা দেখলেন। ওয়াকারুজ্জামান যে ভাষায় কথা বলেছেন, যে ধমকের সুরে কথা বলেছেন, যে আমি আপনাদের সতর্ক করছি, বুঝতে পারছেন কেন করেছেন? হাসিনা বিদায় নেওয়ার পর যে নতুন সরকার আসছে, সেই সরকার ক্ষমতায় আসার পর আমরা প্রতিদিনই দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দাবি দাওয়ার ঝুড়ি খুলে বসেছে অনেকে। রাজপথগুলো ব্লক করে দিয়ে এক এক দিন এক এক জায়গায় বিভিন্ন দাবিতে নেমেছে মানুষ। যে পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে, যে পুলিশ 15 বছরের দুঃশাসনে মানুষের সাথে অত্যাচার নির্যাতনের জন্য জনগণের ঘৃণার কারণ হয়ে গেছে, সেই পুলিশকে গুছিয়ে আনতে সময় লেগেছে এবং অপরাধী পুলিশদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও সময় লেগেছে রাষ্ট্রের।
কিন্তু আমরা যারা এই রাষ্ট্রটাকে বাঁচাবার দায়িত্ব নিয়েছিলাম, আমাদের তরুণ ছেলেরা ট্রাফিকের দায়িত্ব নিয়েছে, যখন চুরি ছিনতাই বেড়ে গেছে তারা রাত জেগে দেশ পাহারা দিয়েছে। হঠাৎ করে আমাদের মধ্যেই কে বা কারা লুটপাটে ব্যস্ত হয়ে গেছে, যেন তারা ক্ষমতায় বসে গেছে, তাদের চেহারা উন্মোচন করেছে। ক্যাম্পাসগুলোতে একে অপরের সাথে মারামারিতে জড়িয়ে গেছে। কুয়েট তার প্রধান কারণ, চিটাগং সহ আরও কয়েকটি জায়গায় আমরা দেখেছি 350-এর মতো প্রাণ চলে গেছে বিভিন্ন জায়গায় অপঘাতে, ক্রমান্বয়ে বাড়ছে। আমি আপনাদের বলেছিলাম যে কোনো সময় বাংলাদেশ একটা বড় বিপদে পড়তে পারে, সেটা 1/11 হোক কিংবা মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসির মতো ক্ষমতা দখলের ঘটনা হোক। আমি আপনাদের বলেছিলাম দেশ এমন একটি সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে বা এমন একটি মুভমেন্টে চলে যাবে, জনগণই তখন সেনাবাহিনীকে বরণ করতে প্রস্তুত থাকবে। আর যারা নির্বাচন করে মুখে ফেনা তুলছেন তারা আবারও লম্বা সময়ের জন্য ইঁদুরের গর্তে চলে যাবেন। আমি সেই বড় দলটিকে বলছি, জনগণের পালস বুঝে কাজ করেন। রাষ্ট্রের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে প্রকৃত ষড়যন্ত্রকারীদের বোঝার চেষ্টা করেন, নতুবা আপনারা অনেক বড় মারা খাবেন। আমি জামাত ইসলামকে বলবো আরেকটু সহনশীল হন। প্রতিপক্ষকে ঘায়েল করার সময় এটি নয়। নিজেরা মাঠ গোছাচ্ছেন, মাঠ গোছান। একে অপরকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন। বিপদ আপনাদের ঘাড়ে, আমাদের কিচ্ছু হবে না। এবার বাঁচবেন না অনেকেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক অফিসার। তিনি হয়তো তার মতো করে বক্তব্যটি দিয়েছেন, অনেক কথা তিনি বলতে পারেন না, কিন্তু তার কাছে সব খবর আছে তো। আবার অনেককে দেখছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সিসি বানিয়ে ফেলছেন, অনেকে দেখছি তাকে গালাগাল করছেন, প্রমাণ থাকুক আর না থাকুক তাকে নিয়ে কথা বলছেন। আপনার যত বেশি জনপ্রিয়তা থাকুক না কেন, সব কথাই যে সত্য বলবেন এটি তেমন সত্য নয়। আপনি সেনাপ্রধানকে তার কর্মের জন্য বা তার ভুলের জন্য সমালোচনা করবেন, কিন্তু প্রমাণ ছাড়া আপনি যেভাবে তার বিরুদ্ধে লেগে গেছেন এটা একেবারে আমাদের পছন্দের নয়। এই সেনাপ্রধান এই জাতিকে রক্ষায় ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর অনেক ভুল আছে, আমি নির্দ্বিধায় মানব। সেনাপ্রধান যে দায়িত্বটি নিয়েছেন এবং যে কারণে হাসিনা পতন হয়েছে এটাকে আমরা ভুলে গেলে চলবে না। দর্শক, কেন তিনি সতর্ক করলেন ভালো করে খেয়াল করেন। তিনি বলে দিয়েছেন এক পক্ষ আরেক পক্ষ এখন কাদা ছোড়াছুড়ি করছে, তাদের মধ্যে এই সমস্যাগুলো সৃষ্টির কারণে অপরাধীরা সুযোগ পেয়ে যাচ্ছে, যার কারণে অপরাধ বাড়ছে দেশে। পুলিশ, র্যাব, বিজিবি ডিমোরালাইজ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে প্যানিক তৈরি হয়েছে। তারা কোথাও কাজ করতে গেলে তাদের সামনে জনতা আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে। এজন্য আমাদের 2000 ছাত্র জনতা জীবন দেয়নি, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেনি। যারা মারা গেছে তাদের জীবনের মূল্য এত কম, আমাদের ভাবতে হবে। সারা দেশে যে দলগুলো এই মুহূর্তে চাঁদাবাজি লুটপাট করছে তাদের বলছি, আপনাদের আনন্দের দিন, আপনাদের লুটপাটের দিন শেষ হতে যাচ্ছে। আপনাদের জন্য ভয়ঙ্কর দিন আসতে যাচ্ছে। প্রতিটা ব্যক্তির ডাটা তথ্য সেনাবাহিনীর কাছে আছে, ডিজিএফআই এর কাছে আছে। যে তথ্যের বিষয়গুলো আমরা কম বেশি জানি, নাম বলছি না, আপনারা বুঝে রাখবেন। যেই নেতা কর্মীদের মাঠে নামিয়ে লুটপাট করিয়েছেন তার ডাটা আছে, যে কর্মী মাঠে নেমে লুটপাট করেছেন তার ডাটা আছে। যারা এই মুহূর্তে 15 বছরের ক্ষুধা মিটাচ্ছেন তাদের প্রত্যেকের ডাটা সেনাবাহিনীর কাছে আছে। সেনাবাহিনী যদি একবার ক্ষমতায় বসে, মিশরের আদলে কিংবা 1/11 আসে বাংলাদেশে, মনে রাখবেন একটারও পাছার ছাল থাকবে না। যে টাকা হজম করতে কামাই করেছেন হজম করতে পারবেন না। আওয়ামী লীগের অনেকই টাকা হজম করতে পারেনি। আপনাদেরও একই পরিণতি হবে, বারবার সতর্ক করছে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সতর্ক করছেন। সতর্ক বুঝতে পারছেন কি সতর্ক করছে? তিনি বলছেন আপনাদের এই বিভাজন জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলছে।
বুঝছেন, এই দেশকে রক্ষার আগে, আবারও বলছি, এই দেশকে রক্ষার প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো, কিন্তু কোনো ভুল মানুষের নেতৃত্বে আমরা আমাদের জীবনকে এভাবে হারাতে রাজি নই। আমাদের 2000-এর অধিক সন্তানরা, ভাইরা, বোনেরা, ছোট বাচ্চারা জীবন দিয়েছে। বিনিময় কি পেয়েছি? সেই লুটপাটের বাংলাদেশ তো আবারও আমরা দেখতে পাচ্ছি, তাই না? এক লুটপাটকারী চলে গেছে, আরেক লুটপাটের উৎপাত শুরু হয়ে গেছে। এই লুটপাট কি বন্ধ হবে না বাংলাদেশ থেকে? এই যে রাজনীতির নামে কুরাজনীতি, অপরাজনীতি, এটা বন্ধ হবে না? মিথ্যাচার দায় দিয়ে দাও, ওইটা করো ওইটা করো, এই যে রাজনীতি বন্ধ হবে না? কবে বন্ধ হবে? কত মানুষের জীবনের বিনিময় বন্ধ হবে বলেন? একটা সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশ কি এই দেশের মানুষ দেখতে পারবে না? কোনোদিন না। আপনার দেশের প্রকৃত মালিক আপনারা বলেন জনগণ নির্বাচন চায়, জনগণ নির্বাচন চায়। কোন জনগণ নির্বাচন চায় বলেন? আইন শৃঙ্খলা কেন এই আমাদের দেশের এই আইন শৃঙ্খলার এই অবস্থা খারাপ কেন বলেন? কেন আইন শৃঙ্খলার এত খারাপ অবস্থা? কারণ সরকারকে অনেকে সহযোগিতা করছে না যাতে সরকার দ্রুত নির্বাচন দিতে বাধ্য হয়। বুঝতে পারছেন? আমরা সব বুঝি, আমরা মূর্খ নই। আমরা অনেক কিছু বলি না মুখ ফুটে, কারণ আমরা চাই না যে আরও বেশি কাদা ছড়াছড়ি হোক। আমরা চাই এই রাষ্ট্রটা একটা স্বাভাবিক পর্যায়ে আসুক। সেনাবাহিনীর প্রধান যে বক্তব্যটি দিয়েছে, যদি কারো মগজে না ঢুকিয়ে নেন, বাংলাদেশ খুব ক্রুশিয়াল মুভমেন্টে আছে। আপনারা পরবর্তী বলবেন যে সেনাবাহিনী, সরকার কি ক্ষমতা দখল করছে, আবার ছাত্র জনতা মাঠে নামবে না। কেউ নামবে না। কেন নামবে বলেন? আপনারা লুটপাট করবেন আর আমরা জীবন দিব। ফাজলামি পাইছেন? আপনারা লুটপাট করবেন আর আমরা জীবন দিব, আমরা পঙ্গুত্ব বরণ করব, এরকম ফাজলামি এই দেশে আর চলবে না। বি কেয়ারফুল। দর্শক, আমাদের ছাত্রনেতা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পদত্যাগপত্র দিয়েছেন, তার সাথে কোলাকুলি করেছেন এবং নতুন বাংলাদেশের স্বপ্নে তিনি সরকারের এই দায়িত্ব ছেড়ে খালি পায়ে সেখান থেকে বেরিয়ে এসেছেন। তিনি রাষ্ট্রীয় গাড়ি বহন করেছেন, কিন্তু পদত্যাগ করে খালি পায়ে তিনি ফেরত এসেছেন জনতার কাতারে। নতুন রাজনৈতিক দল করবেন মানুষের স্বপ্ন পূরণে। এখন নাহিদ ইসলামকে বলবো, ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি ভাইরাল হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ, সত্যি সত্যি তিনি পদত্যাগ করছে, এটা সত্য, এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু তাহলে গুজবটা কোথায়? আপনাদের মনের মাঝে প্রশ্ন থাকতে পারে, তাহলে গুজবটা কোথায়? গুজবটা হচ্ছে এই জায়গায় অনেকেই বলতেছে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার সাথে সাথে তাকে পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে, মানে অ্যারেস্ট করা হয়েছে। এটা একটা মিথ্যা এবং ফেক। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সঠিক তথ্য জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভিডিও দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কোন লেভেলের ছিল, এবং এই উপদেষ্টা নাহিদকে নিয়ে যে কয়েকটা ভিডিও দেখলেন, এই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।